তোমাকে লিখেছেন হুমায়ুন আহমেদ। অধ্যায় 12। এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, এত ভালো যে সেলিনা আপা একদিনের জন্য স্কুল ছুটি দিলেন এবং একটি গোল্ড মেডেল দেওয়ার ব্যবস্থা করলেন। খায়রুন্নেসা গোল্ড মেডেল। খায়রুন্নেসা তার মায়ের নাম। এই গোল্ড মেডেলটি সেবারই প্রথম ঘোষণা করা হলো। আমাদের স্কুলের কোনো ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় সমস্ত বোর্ডে প্রথম 3 জনের মধ্যে থাকতে পারে তবেই সেই গোল্ড মেডেল পাবে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বোর্ড থেকে আমাকে 500 টাকা দেয়া হলো। শুধু তাই না, একদিন সকালবেলা স্থানীয় সংবাদদাতা আমার ইন্টারভিউ নিতে এলেন। নাজমুল চাচার উৎসাহের সীমা নেই। শাড়ি খুলে একটা কামিজ টামিজ পর, বয়স কম দেখা যাবে, কানের দুলগুলি খুলে ফেলতো, ভালো ছাত্রীদের এসব গয়না টয়না মানায় না, মুখে হালকা করে পাউডার দে। ইন্টারভিউ পর্ব সমাধা হতে অনেক সময় লাগলো। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে লাগলেন নাজমুল চাচা। যেমন ভদ্রলোক যখন জিজ্ঞেস করলেন দৈনিক কয় ঘন্টা পড়াশোনা করতে, আমি কিছু বলার আগেই নাজমুল চাচা বলতেন, ঘন্টার কি কোনো হিসাব আছে ভাই? রাত দিনই পড়ছে, যখনই দেখি তখনই মুখের উপর একটা বই। হা হা হা। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কোনো প্রাইভেট টিচার ছিল? নাজমুল চাচা আমাকে থামিয়ে দিয়ে বললেন, এই মেয়ের প্রাইভেট টিচার লাগে? কি যে বলেন ভাই, কথাটা পুরোপুরি মিথ্যা। আজিজ স্যার আমাকে আর নীলুকে সপ্তাহে 4 দিন অঙ্ক করাতেন। নলিনীবাবু স্যার পড়াতেন ইংরেজি। পাঠ্য বই ছাড়া বাইরের কোন বই পড়েছো তুমি? বাইরের বই তো বেশি পড়েছে, রবীন্দ্রনাথ টলস্টয় সব আপনার নিচের ক্লাসেই পড়ে শেষ করেছে। হা হা হা। ইন্টারভিউ হলো আসলে নাজমুল চাচার সঙ্গে। আমি শুধু হাসি মুখে তার পাশে বসে রইলাম এবং সেই ইন্টারভিউর খানিকটা ছাপাও হলো একটা ইংরেজি পত্রিকায়। তার পরপরই একটা চিঠি পেলাম আমরা 2 বোন, কল্যাণীয়াসু নীলু অথবা বিলু। তোমাদের 2 বোনের একজনের ছবি দেখলাম পত্রিকায়। ছবির সঙ্গে ডাকনাম দেয়া ছিল না, কাজেই বুঝতে পারছি না ছবিটি কার। যার জন্য ছবি তার জন্য আমার আন্তরিক অভিনন্দন। মফস্বলের একটি স্কুল থেকে এমন চমৎকার রেজাল্ট করা দারুণ ব্যাপার, আমার খুবই ভালো লেগেছে। এর মধ্যে একবার ময়মনসিংহ এসেছিলাম, তোমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়েছি। গেট বন্ধ ছিল, কাজেই ভেতরে আর ঢুকিনি। পরে ভেবেছি গেট খুলে ঢুকলেই হতো। অনেক সময় আমরা যা করতে চাই তা করতে পারি না, কেন পারি না তাও জানি না, পরে তা নিয়ে কষ্ট পাই, ঠিক না? আমার কেন যেন মনে হচ্ছে তোমরা 2 বোন আমার চিঠি পড়ে খুব হাসবে। অবশ্য একটা ক্ষীণ আশা যে এই চিঠিটি তোমাদের হাতে পৌঁছবে না, কারণ তোমাদের ঠিকানা আমার জানা নেই। শুধু জানি তোমাদের 2 বোনের একজন হচ্ছে নীলু, একজন হচ্ছে বিলু, এবং তোমাদের বাড়ির নাম উত্তর দিঘি। এই রকম সংক্ষিপ্ত ঠিকানায় চিঠি যাওয়ার কথা না, ঠিক না? রকিব হাসান। কত অসংখ্য বার যে সেই চিঠি আমি পড়লাম, প্রতিবারই আমার মনে হয়েছে এই চিঠিতে যা লেখা হয়েছে তার বাইরেও কিছু আছে, আরেকবার পড়লেই তা বোঝা যাবে। চিঠিটি নাজমুল চাচাও পড়লেন এবং বললেন, বিশিষ্ট ভদ্রলোক, খুব আদব কায়দা, একটা ভালো সংবাদ পেয়েছে, সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছে। এইসব ভদ্রতা কি দেশে আজকাল আছে? সংবাদ শুনলে লোকজন আজকাল বিরক্ত হয়। মা, সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লেখো, বানান ভুল যেন না থাকে, সাবধান। ডিকশনারি দেখবে। আর শোনো, এই চিঠি যত্ন করে তুলে রাখবে। রেজাল্ট নিয়ে যত চিঠি, যত টেলিগ্রাম আসবে সব তুলে রাখবে, আলাদা একটা ফাইল করে রাখবে। আমি অফিস থেকে ফাইল নিয়ে আসবো, কেমন? নীলু চিঠিটার শুরুটা পড়েই গম্ভীর মুখে বলল, তোর চিঠি আমাকে দিচ্ছিস কেন? আমি অন্যের চিঠি পড়ি না। পড়া যাবে না এমন কিছুই তো এখানে নেই। না থাকুক। নীলু পাশ ফিরে বালিশে মুখ ঢাকলো। তার বেশ কদিন ধরে জ্বর যাচ্ছে, তেমন কিছু নয়, কিন্তু সে বিছানা ছেড়ে উঠছে না। আমার ধারণা সে আশা করেছিল তার রেজাল্ট অনেক ভালো হবে। রেজাল্ট মোটেও ভালো হয়নি। ফার্স্ট ডিভিশনে দেখা শেষ করে আমরা যখন সেকেন্ড ডিভিশন দেখা শুরু করেছি, সে তখন দৌড়ে পালিয়েছে। নাজমুল চাচা তাকে পাশের খবর দিতেই সে কেঁদে কেটে একটা কাণ্ড করেছে। পরের বার অনেক ভালো হবে দেখবি। আর দেখতে হবে না, সবাই কি আর ফার্স্ট সেকেন্ড হয় নাকি রে বোকা? আমি নিজে 3 বারের বার ম্যাট্রিক পাস করলাম, কিন্তু আয়েতে আবার ফার্স্ট ডিভিশন। থাক, আপনাকে আর বক বক করতে হবে না। বাবা নিজেও এসে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। আরে সেকেন্ড ডিভিশন খারাপ নাকি? খারাপ হবে কেন, খুব ভালো, তুমি যাও তো এখন। নীলুকে আমরা খুব শক্ত মেয়ে হিসেবে জানতাম। এই ব্যাপারটায় যে সে এতটা মন খারাপ করবে ভাবতেও পারিনি। কিছুদিন পরই সে জ্বরে পড়ে গেল। অল্প দিনের জ্বরেই শুকিয়ে টুকিয়ে একেবারে অন্যরকম হয়ে গেল। এক রাতে ঘুমোতে এলো আমার ঘরে। একা একা তার নাকি ভয় লাগছে, কে যেন বারবার তার জানালার সামনে এসে দাঁড়াচ্ছে। আমরা দুজন অনেকদিন পর একসঙ্গে ঘুমোতে গেলাম। সে তারা শুয়েছে একা একটা খাটে, আমরা 2জন একটিতে। আমি নরম স্বরে বললাম, এত মন খারাপ করছিস কেন? জানি না কেন, তুই তো পড়াশোনাই করিসনি, রেজাল্ট কোত্থেকে ভালো হবে? তা ঠিক। নীলু একটা হাত আমার গায়ের উপর রেখে বলল, 2জন এবার আলাদাই যাব। তুই যাবি ঢাকায়, আর আমি এখানে কোনো ভাঙা কলেজে। আমি ঢাকায় যাব না, আমি এখানেই থাকবো। তুই ঢাকায় পড়তে যাবি এটা তো জানা কথা, সেটাই ভালো। তুই এত ভালো ছাত্রী, তোর তো ভালো কলেজেই যাওয়া উচিত।
আমরা দুজন হালকা গলায় নানান কথাবার্তা বলতে লাগলাম। অনেক রাত্রে শুনলাম বাবা ঘরে ফিরেছেন, গুনগুন করে কি বলছেন। রমজান ভাই রাগী গলায় কী সব বলছেন। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, চল ঘুমিয়ে পড়ি। প্রায় ঘুমিয়েই পড়েছি, তখন নীলু বলল, বিলু একটা কথা, জেগে আছিস তো? আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তোকে। কি প্রতিজ্ঞা? নীলু চুপ করে রইল। আমি অবাক হয়ে বললাম, কিসের প্রতিজ্ঞা? ঢাকায় গিয়ে রকিব ভাইয়ের সাথে দেখা করতে পারবি না। এসব কি বলছিস? আমি দেখা কেন করব? আর ওর চিঠির কোনো জবাব দিবি না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। নীলু কাঁদতে শুরু করলো, ফোপাতে ফোপাতে বলল, কথা দে আমাকে, আমার গা ছুঁয়ে বল। কি যে কাণ্ড তোর! আমি নীলুকে জড়িয়ে ধরলাম। এমন বোকা কেন নীলুটা? সেদিন আকাশের রং ছিল ঘন নীল। আমরা এমনিতে কখনো আকাশ দেখি না। আমরা আকাশের দিকে তাকাই মন খারাপ হলে, মন বিষণ্ণ হলে আকাশও বিষণ্ণ হয়। হেমন্তের এই ঝকঝকে সকালে আকাশটা অসম্ভব বিষণ্ণ হয়ে গেল। আমি তবু মুখে হাসি টেনে রাখলাম। ভোরবেলা নাস্তা খাবার সময় খুব হাসি খুশি থাকতে চেষ্টা করলাম। নাজমুল চাচাও আজ আমাদের সঙ্গে নাস্তা খেলেন। নীলু বসে রইল পাথরের মতো মুখ করে। বাবা একবার সাবধানে চলাফেরার কথা বললেন। একা একা কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও যেতে হলে বন্ধুবান্ধব কাউকে সঙ্গে নিবি। নাজমুল চাচা বললেন, চিন্তার কিছু নেই, সর্দার সাহেব প্রতি শুক্রবারে এসে বাসায় দিয়ে যাবেন, আর ছুটি ছাটা হলে নিজে ময়মনসিংহ এসে পৌঁছে দেবেন। অতি ভদ্র সজ্জন ব্যক্তি। আমি তাদের কথায় হ্যাঁ না কিছুই বললাম না। ঠিক যখন যাবার সময় হলো তখন ইচ্ছে হলো চেঁচিয়ে বলি, আমি এখানেই থাকবো, এখানকার কলেজে ভর্তি হব। কিন্তু কিছুই বলা হলো না। নাজমুল চাচা আমাকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেন। ট্রেন ছাড়তে খুব দেরি করতে লাগলো। বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন ক্লান্ত ভঙ্গিতে। নীলু সেতারা কেউ আসেনি। ওরা খুব কাঁদছিল। বাবা বলেছিলেন, তোরা আসিস না, তোরা থাক এখানে। আর এত কান্নাকাটিরই বা কী আছে, 2 মাস পরে তো আসছেই। ট্রেন ছেড়ে দেওয়ার পর বাবা মনে হলো খুব অবাক হয়ে পড়েছেন, যেন ভাবতেই পারেননি ট্রেন একসময় ছেড়ে দেবে। তিনি জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার বাঁ হাত শক্ত করে চেপে ধরে ট্রেনের সঙ্গে সঙ্গে আসতে লাগলেন। নাজমুল চাচা বললেন, আরে করো কি, হাত ছেড়ে দাও। বাবা হাত ছাড়লেন না, যেন শেষ মুহূর্তে তার মনে হলো আমি চলে যাচ্ছি। তিনি ট্রেনের লোকজন, প্ল্যাটফর্মে গাদাগাদি ভিড় সম্পূর্ণ কিছু উপেক্ষা করে ফুপিয়ে উঠলেন, আমার আম্মি, আমার রাত্রি, ওরে বেটি টুনটুন। আমি পাথরের মতো মুখ করে বসে রইলাম। পৃথিবীতে এত কষ্ট কেন থাকে? কেন এত দুঃখ চারিদিকে? জানালার ওপাশে কী সব সুন্দর দৃশ্য। গাঢ় নীল রঙের একটি ডোবা, তার উপর সাদা মেঘের ছায়া পড়েছে। কঞ্চি হাতে একটি ছোট ছেলে অবাক হয়ে তাকিয়ে আছে ট্রেনের দিকে। পাট বোঝা একটি গরুর গাড়ির চাকা আটকে গেছে। গরুটি ধবধবে সাদা। একসময় নাজমুল চাচা বললেন, ছি মা, কাঁদে না। বিলু, তোর 2টি চিঠিই পেয়েছি। প্রথমটির জবাব সঙ্গে সঙ্গে লিখেছিলাম, রমজান ভাইকে পোস্ট করতে দিয়েছি। ও মা, 2 দিন পরে দেখি তার বাজারের ব্যাগ থেকে চিঠি বেরোলো, ভিজে নেতা নেতা। অথচ রমজান ভাই আমাকে বলেছে সে নিজ হাতে চিঠি ফেলেছে। দেখ অবস্থা। তারপর তোমার 2 নম্বর চিঠিটি এলো। ভাবলাম রাতে জবাব লিখব। রাত ছাড়া চিঠি লিখতে ভালো লাগে না। কিন্তু রাতে বাবার খুব জ্বর এলো। মাথায় পানি ঢালতে হলো, ডাকতে হলো। ডাক্তার বলেছেন ম্যালেরিয়া। দেশে কি এখন ম্যালেরিয়া আছে যে ম্যালেরিয়া হবে? ডাক্তারের বয়স খুব কম, আমার মনে হয় নতুন পাশ করেছে। আমার মতো পাশ, বইটই ভালো মতো পড়েনি। আমার সঙ্গে গম্ভীর হয়ে কথা বলছিল। মিস নীলু, ভয়ের কিছু নেই, আমি আবার এসে দেখে যাব। আমি হেসেই বাঁচি না। মিস নীলু আবার কি? কলেজে ওঠার পর দেখি অনেকেই সম্মান টম্মান করছে, বিশেষ করে আমাদের কলেজের একজন লজিকের স্যার নজিবুর রহমান ভুইয়া। উনি সবসময় আপনি আপনি করছেন। ছাত্রীরা তার নাম দিয়েছে প্রেম কুমার, কারণ তিনি নাকি সব মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করেন। তাকে প্রতি বছর 5-6 বার হাফসল খেতে হয়। হাফসল কি জানিস তো? নাকি তোর কলেজে এসব কথা বলে না? যাই হোক, নজিবুর রহমান স্যার কী করলো তোকে বলি। ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ নজিবুর রহমান স্যারের সঙ্গে দেখা। তিনি ভুরু কুচকে বললেন, তুমি ফার্স্ট ইয়ারের না? জি স্যার। গত ক্লাসে আসোনি কেন? বাবার জ্বর ছিল তাই আসিনি। লজিকের কতগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশন পড়িয়েছি, মিস করলে পরেরগুলি ধরতে পারবে না। আমি চুপ করে রইলাম। নজিবুর রহমান স্যার গম্ভীরভাবে কিছুক্ষণ মাথা দুলিয়ে বললেন, ঠিক আছে, আমার কাছে প্রিপেয়ার্ড নোট আছে, একবার এসে নিয়ে যাও। আমি অবশ্য নোট নিতে যাইনি। নিতে গেলেই আমার নাম হয়ে যেত প্রেম কুমারী। উঁচু ক্লাসের মেয়েদের কাছে শুনেছি তার কাছে ক্লাস নোটের 10-12টা কপি তৈরিই থাকে। যাদের সঙ্গে যখন তার প্রেম করার ইচ্ছা তাদেরকে তিনি ডেকে নেন। ভদ্রলোক কিন্তু পড়ান খুব ভালো। আমাদের আরেকজন স্যার আছে, খুব ভালো পড়ান। তার নাম কি জানিস? তার নাম মুরগির গু। কী জন্য বেচারার এই নাম কে জানে। অনেক দিন ধরেই তার এই নাম চলছে। ছোটোখাটো মানুষ, খুব পান খান। ক্লাস শুরু করবার আগে ডাস্টার দিয়ে টেবিলে একটা প্রচণ্ড বাড়ি দিয়ে বলেন, নিস্তব্ধতা ছাত্রীগণ, নিস্তব্ধতা হিরণময়।
প্রথম দিন তো আমি বহু কষ্টে হাসি সামলালাম, কিন্তু পরে দেখি সাংঘাতিক ভালো পড়ান। তার একটা ভালো নাম হওয়ার দরকার ছিল। ক্লাসের অনেক কথা লিখলাম, আরও মজার মজার ব্যাপার আছে, পরে লিখব। একজন আপা আছেন, তার নাম মিস চাটা। দারুণ অসভ্য অসভ্য সব গল্প আছে তাকে নিয়ে, চিঠিতে লেখা যাবে না। এবার অন্য খবর বলি। মুন্নির বিয়ে হয়ে গেছে, ছেলে পিডিবির ইঞ্জিনিয়ার, খুব নাকি বড়লোক। আমি অবশ্য বিয়েতে যাইনি, কারণ আমাকে যেতে বলেনি। মুন্নি ক্লাসের প্রায় সব মেয়েকেই বলেছে, আমাকেই বলেনি। রাকিব ভাই এসেছিলেন ঢাকা থেকে, আমার অবশ্যই ধারণা ছিল তিনি আসবেন না। বিয়ের পর দিন আমাদের বাড়িতে এলেন। কখন এসেছেন আমি কিছুই জানি না। কী জন্য যেন বসার ঘরে গিয়েছি, দেখি তিনি বসে বসে বাবার সঙ্গে গল্প করছেন। তার গায়ে নীল রঙের স্ট্রাইপ দেওয়া একটা শার্ট ছিল, এমন মানিয়েছিল তাকে কি বলবো। আমার গায়ে ছিল বোম্বে প্রিন্টের ওই জঙ্গলি শাড়িটা। আমাকে নিশ্চয়ই ভূতের মতো লাগছিল, কারণ ওই দিন আমি চুলও বাঁধিনি, কিছুই করিনি। আকবরের মাকে বলেছিলাম চুল বেঁধে দিতে, সে দিতাসি আপা বলে সেই যে গিয়েছে তো গিয়েছেই, আর দেখা নেই। আমি গিয়ে দেখি দিব্যি ঘুমাচ্ছে। তারপর আমিও ঘুমাতে গেলাম। এখন চিন্তা করে দেখ অবস্থা, চুল বাঁধা নেই, ঘুম ঘুম ফোলা মুখ, পরনে জঙ্গলি শাড়ি। কী ভাবলেন উনি কে জানে। আমি তো একদম হতভম্ব হয়ে গিয়েছি। উনি বললেন, তুমি কে, নীলু না বিলু? আর বাবার যা কাণ্ড। বাবা বললেন সালাম কর নীলু, সালাম কর। সালাম করবো কি? আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমি বেশিক্ষণ বসতে পারবো না। উনি অবশ্য অনেকক্ষণ বসলেন, চা টা খেলেন। যাওয়ার আগে আমাকে দুটো বই দিয়ে গেলেন। একটা হচ্ছে ঘনাদার গল্প, দেখ না কাণ্ড, ঘনাদার গল্প পড়ার বয়স এখন আছে। অন্যটি হচ্ছে একটি কবিতার বই, নাম পালক। আজ আর লিখব না, ঘুম পাচ্ছে। নীলু, পুনশ্চ তোর সঙ্গে যে রকিব ভাইয়ের দেখা হয়েছিল ঢাকায়, এই কথাটি তুই কোনো চিঠিতেই লিখিসনি। প্রিয় আপা, আমি তোমাকে 4টা চিঠি দিয়েছি, তুমি মাত্র 2টো চিঠির জবাব দিয়েছো। এরকম করলে আমি আড়ি নেব, তখন মজা টের পাবে। বাবার খুব অসুখ, ডাক্তার বলেছেন ম্যালেরিয়া, খুব দুর্বল হয়ে গেছেন, এখন আর বাইরে যান না। আর বাবা তার প্রেসটা বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু কাউকে সেটা বলেননি। নাজবুল চাচা এটা শুনে খুব রাগ করেছেন। আর একটা খবর, খুব খারাপ খবর আছে। আমার গানের স্যারের ছোট ছেলেটা পানিতে ডুবে মরে গেছে। ছেলেটার বয়স 7, তার নাম দীপন। তুমি তাকে দেখেছিলে, তোমার মনে আছে? তবলা বাজিয়েছিল, তুমি বললে, ওমা এইটুকু ছেলে আবার তবলা বাজায়। তোমার কলেজ কবে ছুটি হবে? সেতারা। প্রিয় মা বিলু, দোয়া নিও। তোমার বাবার অসুখের সংবাদ পাইয়াছ, এখন কিছুটা সুস্থ, তবে পুরোপুরি সারে নাই। চিন্তার কোনো কারণ নাই। ইতিমধ্যে তোমার লোকাল গার্জেন সফদার সাহেবের একখানি পত্র পাইয়াছি। তুমি নাকি তাকে বলিয়াছ তুমি ছুটির দিন হোস্টেলেই থাকিতে চাও। এটা ঠিক না। সফদার সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার কথা শুনিবে এবং সেই মতো চলিবে। তোমার বাবার ব্যবসা কিঞ্চিত মন্দা যাইতেছে, তিনি খুব সম্ভব প্রেস বিক্রি করিয়া দিয়াছেন। কাজটা ঠিক হয় নাই। চালু প্রেস বিক্রয় করার প্রয়োজন ছিল না। তুমি কোনো রূপ চিন্তা করিও না, তোমাদের অন্য অংশটি ভাড়া দেওয়ার চেষ্টা করিতেছি। 2-1 জনের সঙ্গে কথাবার্তা হইয়াছে, যে কোনো ভাড়াটিয়াকে হুট করে ঢুকানো ঠিক হইবে না, তাই বিলম্ব হইতেছে। ভালো থাকিও ও ঠিকমতো পড়াশোনা করিও। তোমার চাচা নাজমুল ইসলাম। নীলু, তোর চিঠি পেয়েছি আজ বিকেলে, এখন রাত প্রায় 11টা। অনেক রাত্রে উত্তর লিখতে বসেছি, কারণ আমার রুমমেট কিছু লেখার সময় খুব বিরক্ত করে। ঘাড়ের কাছে মাথা এনে সে চিঠি পড়বে। আমি এতটুকুও পছন্দ করি না, তবুও এটা সে করবেই। তার ধারণা আমি কোনো ছেলেকে চিঠি লিখছি। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। বাবার অসুখের খবর পেয়ে খুব খারাপ লাগছে। এতদিনে সেরেছে নিশ্চয়ই, সব জানাবি। নাজমুল চাচা লিখেছেন প্রেস বিক্রি হয়ে গেছে। শুনে যা ভয় লাগছে, এখন আমাদের চলবে কি করে। আজ সমস্ত দিন আমার এইসব ভেবে খুব খারাপ লেগেছে। তার উপর আজ বায়োলজি ল্যাব ছিল। আমাদের ডেমনস্ট্রেটর একটা ব্যাঙ এনে ক্লোরোফর্ম করলেন, আমরা শুধু দূর থেকে দেখলাম। তারপর উনি সেটা কচ করে কেটে ফেললেন। ব্যাঙের হৃৎপিণ্ডটা তখনও লাফাচ্ছে। কী যে খারাপ লেগেছে। বিকেলে হোস্টেলে ফিরে এসেও বমি বমি লাগছিল। রাতে ভাত খাইনি। আমার রুমমেট তখন ফ্রেঞ্চ টোস্ট করে খাওয়ালো। ওর একটা কেরোসিনের কুকার আছে, খাটের নিচে লুকিয়ে রাখে, কারণ হলো এইসব অ্যালাউ করে না। কিন্তু বেচারির খুব রান্নার শখ। কয়েকদিন আগে গাজরের হালুয়া বানালো। এটা বানানো যে এত সহজ তা জানতাম না। খেতেও খুব ভালো হয়েছিল। মেয়েটির নাম মালা, রাজশাহী থেকে এসেছে। অনেক রকমের রান্না জানে, দারুণ স্মার্ট মেয়ে। হোস্টেল সুপারের পারমিশন না নিয়েই সে 2-1 দিন আত্মীয় বাড়িতে থেকে এসেছে। এখানে নিয়মকানুন খুব কড়াকড়ি, তবে সিনিয়র মেয়েদের বেলায় এতটা নয়। সিনিয়র মেয়েরা দোতলায় থাকে, ওদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। ওরা অনেক রকম কাণ্ড কারখানা করে। গত শুক্রবার কি হয়েছে জানিস? রাত 1টায় হঠাৎ শুনি দারুণ হইচই। পরে শোনা গেল দোতলার কয়টি মেয়ে প্ল্যানচেট করে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা নিয়ে এসেছে। সেই আত্মা আবার কিছুতেই যেতে চাচ্ছে না। হোস্টেল সুপার টুপার এলেন, হুলুস্থুল কাণ্ড।
তুই লিখেছিস তোর রকিব ভাইয়ের সঙ্গে যে দেখা হয়েছিল সেই সম্পর্কে কিছু লিখিনি, ইচ্ছে করেই লিখিনি। তুই আবার কী ভাবতে কী ভাববি, যাক এখন লিখছি। সেদিন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা কিনতে নিউ মার্কেট গিয়েছি। আমার সঙ্গে আমার রুমমেট মালা। সে চুল বাঁধা রাবার ব্যান্ড আর টিপ কিনবে। কেনাকাটা শেষ হওয়ার পর আমরা ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ মালা বলল, দেখ ওই ভদ্রলোক তখন থেকে আমাদের পিছু পিছু আসছে আর মিচকি মিচকি হাসছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি একজন দাড়িওয়ালা ভদ্রলোক। আমাকে তাকাতেই সে বলল, তুমি নীলু না বিলু? আমি তখনও চিনতে পারিনি। তখন ভদ্রলোক রাগী গলায় বললেন, চিঠির জবাব দাওনি কেন? তখন চিনলাম। খুব অবাক হয়েছিলাম, এরকম দাড়ি গোঁফ কল্পনাও করিনি। পরে উনি আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন। মালা কিছুতেই যাবে না, শেষ পর্যন্ত অবশ্যই গেল। তিনি সারাক্ষণই তোর কথা জিজ্ঞেস করছিলেন। তার কি ধারণা জানিস? তার ধারণা? না, বলবো না। শোন নীল, একটা কথা, তুই যে ওই ভদ্রলোককে বলবি উনি যেন দাড়ি গোঁফ কামিয়ে ফেলেন। যা জঘন্য লাগছিল ওকে। এই যা, 1টা বেজে যাচ্ছে, শুয়ে পড়ি, কাল পরশু আবার চিঠি লিখব। বিলু। মা বিলু, দোয়া নিও। নীলুর নিকট হইতে শুনিলাম তোমাদের দোতলার মেয়েরা প্ল্যানচেটে আত্মা আনিয়াছে, উহাদের সহিত কোনরূপ সম্পর্ক রাখিবে না। সব কিছু নিয়া ছেলে খেলা ভালো না। তোমাদের উপরের তলায় নতুন ভাড়াটে আসিয়াছে, অত্যন্ত সজ্জন ভদ্রলোক, স্বামী স্ত্রী ও একটি ছেলে। ছেলেটি ঈষৎ দুরন্ত। তোমার বাবার অসুখ অল্প বাড়িয়াছে, তবে চিন্তার কারণ নেই। শরীরের উপর অযত্ন ও অবহেলার এই ফল কিছুদিন ভুগাইবে। আর সব সংবাদ ভালো। জনৈক লোক মারফত আমি মুক্তাগাছার কিছু মন্ডা পাঠাইলাম, বন্ধুবান্ধব নিয়া খাইও। আর তোমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের নিকট একটি পৃথক পত্র দিলাম। পত্রটি তাহাকে পৌঁছাইও এবং আমার সালাম দিও। ইতি তোমার চাচা নাজমুল ইসলাম। হোস্টেল সুপার, জনাবা, সবিনয় নিবেদন এই যে আমি জানিতে পারিলাম আপনাদের হোস্টেলের কতিপয় ছাত্রী প্ল্যানচেট না কি যেন করিতেছে। এইসব বিষয় নিয়া ঠাট্টা তামাশা শুভ নয়। ছাত্রীর অভিভাবক হিসেবে আমি চিন্তাযুক্ত আছি। আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করিয়া চিন্তামুক্ত করিবেন। আপনার নিকট এই আমার বিনীত প্রার্থনা। ইতি নাজমুল ইসলাম। আপা, তুমি নীলু আপাকে এত লম্বা চিঠি লিখেছ, আমাকে লেখনি কেন? আমি খুব রাগ করেছি, আর কোনোদিন তোমাকে চিঠি লিখব না, আল্লাহর কসম। বাবার অসুখ খুব বেড়েছে, আর আকবরের মার হাতের আঙ্গুলের নিচে ঘা হয়েছে। নাজমুল চাচা বলেছেন বেশি পানি ঘাটাঘাটির জন্য এটা হয়েছে। দোতলার নতুন ভাড়াটে এসেছে করিম সাহেব, ভদ্রলোক, খুব মোটা। তার ছেলেটি দারুণ দুষ্টু এবং খুব ফাজিল। সে আমাদের কাচের জগটা ভেঙে ফেলেছে, ভেঙে আবার দাঁত বের করে হাসে, এমন ফাজিল সে। তারা পুনশ্চ, আপা, তোমরা যে রবীন্দ্রনাথের আত্মা এনেছো, সে কি করেছে? আমাদের ক্লাসের একটি মেয়ে বলেছে সেও নাকি প্ল্যানচেট করতে পারে। আমার বিশ্বাস হয় না, সে খুব গুল ছাড়ে। সেই জন্য আমরা তার নাম দিয়েছি গুলবাহার। প্রিয় বিলু, তোদের হোস্টেলের মেয়েরা ভূত এনেছে শুনলাম। এটা শুনে নাজমুল চাচা খুব রাগ করেছেন। তিনি বলেছেন তিনি হোস্টেল সুপার এবং প্রিন্সিপালকে চিঠি লিখবেন। আমাদের দোতলায় নতুন ভাড়াটে এসেছেন, তার স্ত্রীর নাম নীনা। ভদ্রমহিলা নাকিস্বরে কথা বলেন। প্রথম দিন বাড়িতে এসে বললেন, বাড়ি তো খুব বড়, তবে চারদিকে খুব জঙ্গলা। আমি বহু কষ্টে হাসি সামলেছি, তবে ভদ্রমহিলা খুব ভালো। বাবার জন্য স্যুপ করে পাঠান এবং খুব খোঁজখবর করেন। তো ভদ্রমহিলার সূচিবায়ু আছে, রোজ 3-4 বার করে ঘর ধোয়া মোছা করেন। বিলু, তোকে এখন একটা কথা বলি। আমি রকিব ভাইয়ের একটা খুব চমৎকার চিঠি পেয়েছি, এত সুন্দর চিঠি যে আমি খুব কাঁদলাম। কত লক্ষবার যে পড়লাম সেই চিঠি। আমার কি ইচ্ছে করে জানিস? ইচ্ছে করে একদিন হুট করে ভদ্রলোকের বাড়িতে গিয়ে তাকে খুব চমকে দেই। তারপর তিনি যখন বলবেন তুমি কে, নীলু না বিলু, আমি তখন বলবো আমি বিলু, এবং অনেকক্ষণ বিলু হিসেবে কথাবার্তা বলার পর বলবো আমি কিন্তু নীলু। ভদ্রলোকের মুখের অবস্থা কি হবে ভেবে দেখ। বিলু, ওই ভদ্রলোকের সঙ্গে আমার কি করে পরিচয় হলো তোকে বলি। মুন্নিদের বাসায় বেড়াতে গিয়েছি, অপলারাও গিয়েছে। মুন্নি বলল আমার এক ভাই এসেছেন, ইউনিভার্সিটি টিচার, অঙ্কের টিচার, যা গম্ভীর। আমরা আড়াল থেকে দেখলাম, সত্যি অনেক গম্ভীর। মুন্নি তখন কি করলো জানিস? আমাকে বলল, এই নীলু, তুই যদি আমার ওই ভাইয়ের থেকে একটা সিগারেট নিতে পারিস তাহলে বুঝবো তোর সাহস। আমি বললাম, আমি শুধু শুধু তার কাছ থেকে সিগারেট নিয়ে খাবো কেন? তুই তো টেনেছিস সিগারেট স্কুলের বাথরুমে, এখন দেখি তোর সাহস। যদি সিগারেট চাইতে পারিস তাহলে প্রমাণ হবে আমাদের ক্লাসে তোর চেয়ে সাহসী মেয়ে আর নেই। আমি একটু ইতস্তত করে ঢুকে পড়লাম ভদ্রলোকের ঘরে। কোনো মতে বললাম, মুন্নির সঙ্গে আমার একটা বাজি হয়েছে, সেই বাজিতে আমি জিতবো যদি আপনি আমাকে একটা সিগারেট দেন। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, তবে একটা সিগারেট বের করে দিলেন। আমি বললাম, আপনি রাগ করবেন না, সিগারেট আমাকে ধরাতে হবে। ভদ্রলোক দিয়াশলাই বের করে অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নীলু। ও নীলু, তোমার কথা বলেছে আমাকে মুন্নি। কি বলেছে? বলেছে যে তুমি খুব তেজি মেয়ে, আরও অনেক কিছু বলেছে নিশ্চয়ই।
ভদ্রলোক তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বললাম, আর কিছু বলেনি মুন্নি? আর কি বলবে, বলেনি আমার মা পালিয়ে গেছে। আমাদের সম্পর্কে কেউ যখন কিছু বলে সেটাই সবার আগে বলে। ভদ্রলোক চুপ করে রইলেন। আমি বললাম, মুন্নি বলেনি সেসব? বলেছে। আমি দেখলাম জানলার আড়াল থেকে মুন্নি অপলা অবাক হয়ে দেখছে আমার হাতে জ্বলন্ত সিগারেট। আমি বললাম, আজ উঠি, আপনি আমার উপর রাগ করেননি তো? রাগ করবো কেন, আপনার সামনে সিগারেট আনলাম যে। না, রাগ করিনি, মাঝে মাঝে এইসব ছেলে মানুষই দেখতে ভালোই লাগে। আমি উঠে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, নীলু বসো, তোমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে, প্লিজ বসো। আমি অবাক হয়েই বসলাম। আর আমার যে কি ভালো লাগলো, এখনও মনে আছে সেই রাতে আমি অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারিনি। শেষ রাতের দিকে যখন ঘুম এলো এবং তখন আমি স্বপ্নে ওই ভদ্রলোককেই দেখলাম, যেন আমি চা বানাচ্ছি। তিনি এসে বললেন, নীলু আজ আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও, অপেক্ষা করার দরকার নেই। আমি রাগের ভঙ্গি করে বললাম, না, আজ কোথাও যেতে পারবে না, আজ আমরা বাগানে হাঁটব। অদ্ভুত মিষ্টি স্বপ্নের ভেতরেই আমি কেঁদে বুক ভাসিয়েছি। কাউকে এই স্বপ্নের কথা বলতে পারিনি। তোকে বলার ইচ্ছে হয়েছে, কিন্তু সাহস হয়নি। তুই যদি হাসাহাসি করিস, তোকে আমি অনেক কথা বলতে চাই বিলু, ছুটি হতে তো অনেক দেরি, একবার চলে আয় না। তাছাড়া এমনিতেও তোর আসা উচিত, বাবার শরীর খুব খারাপ, কেউ তোকে জানাচ্ছে না। আমি কাল রাতে ঘরে ঢুকতেই বাবা বললেন, কে রেনু? আমি বললাম, বাবা আমি নীলু। বাবা কেমন চোখে তাকাতে লাগলেন আমার দিকে। বললেন, নীলু তোর মা বোধহয় এসেছে, বসতে টসতে দে, পুরনো কথা মনে রেখে লাভ নেই। বিলু চলে আয়, তোর নীলু। বাড়ি ফিরে অবাক হলাম, সব কিছুই অন্যরকম লাগছে। চারদিক কেমন যেন অন্ধকার অন্ধকার, সব কিছুই অন্যরকম হয়ে গেছে। সেতারাকেও মনে হলো এই 3 মাসে অনেকখানি বড় হয়ে গেছে। সবচেয়ে বদলেছেন বাবা। কি যে খারাপ হয়েছে তার স্বাস্থ্য, চোখ হলুদ, মাথার সামনের দিকের চুল সব পড়ে গেছে। আমি তার ঘরে গিয়ে ঢুকতেই তিনি বললেন, কে রেনু? আমি অনেকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, বাবা আমাকে চিনতে পারছেন না? চিনতে পারবো না কেন, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগে। বস মা, আমার কাছে বস। বাবা তার রোগা একটা হাত আমার কোলে তুলে দিলেন। আপনি আমাকে একটাও চিঠি লেখেননি বাবা, শরীরটা খুব খারাপ মা, খুব খারাপ। ঠিক তখনই নীলু চা নিয়ে ঢুকলো ঘরে। বাবা মাথা তুলে বললেন, কে রেনু? নীলু অত্যন্ত যত্নে বাবাকে বালিশে হেলান দিয়ে বসালো, পিরিচে ঢেলে ঢেলে চা খাওয়ালো। নীলু দেখি অনেক কাজ শিখে গেছে, কেমন একটা গিন্নি গিন্নি ভাব। সে কোমরে আঁচল জড়িয়ে ছুটোছুটি করে অনেক কাজ করছে। এক ফাঁকে বলল, সংসারের হাল ধরেছি, তাই তো দেখছি। কী যে ঝামেলা গেছে তুই তো জানিস না, তোকে কিছু জানানো হয়নি। তা জানাবি কেন, আমি কে? তাও ঠিক। আমি বললাম, তুই খুব সুন্দর হয়ে গেছিস নীলু। নীলু কিছু বলল না। অন্য সময় হলে সে কিছু একটা ঠাট্টার মতো কথা বলতো, আজ দেখলাম লজ্জা পাচ্ছে। নীলু তুই কেমন অন্যরকম হয়ে গিয়েছিস। অন্যরকম মানে কী রকম? তোর মধ্যে কেমন একটা মা মা ভাব চলে এসেছে। নীলু লজ্জিত ভঙ্গিতে আবার হাসলো। সত্যি সত্যি সে বদলে গেছে, কিন্তু এই নীলুকেও ভালো লাগছে। আমি মৃদুস্বরে বললাম, আজ রাতে আমরা দুজন একসঙ্গে শোবো, ঠিক আছে নীলু? ঠিক আছে। সারা রাত গল্প করলো। নীলু হাসলো। ছোটো বোনদের পাগলামি কথাবার্তা শুনে বড় বোনরা যেমন প্রশ্রয়ের হাসি আসে, ঠিক সেরকম হাসি। ওরা আমার ঘরটি ঠিক আগের মতো করেই সাজিয়ে রেখেছে। টেবিলের উপর বইপত্র যা ছিল সব সেরকমই আছে। একটা বাজারের লিস্ট করেছিলাম, সেই লিস্টটা পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। আমার বিছানা এখন কে শোয় নীলু? সেতারা? সেতারা বুঝি সেরকম? ও এখনও আমার সঙ্গে ঘুমায়। আর অনেক মজার ব্যাপার আছে সেতারার। সেতারা বলল, ভালো হবে না আপা। আমি বললাম, কি ব্যাপার? সেতারাকে কে যেন প্রেমপত্র লিখেছে, রুল টানা কাগজে। নীলু খিলখিল করে হেসে উঠল। কে বলবে এই বাড়িতে কোনো দুঃখ কষ্ট আছে? নীলু বলল, নাজমুল চাচা তার মেয়ের কাছে যাচ্ছেন, জানিস না তো? সামনের মাসের মাঝামাঝি যাবেন। ওর মেয়ের কি একটা অপারেশন হবে, গল ব্লাডার না কি যেন, ঠিক জানি না। মেয়ে বাবার জন্য টিকিট পাঠিয়েছে। নাজমুল চাচা নিশ্চয়ই খুব খুশি? না, খুব খুশি না। একা এত দূর যেতে ভয় পাচ্ছেন। ভয়ের কি? কি জানি। চাচার হেন তেন কত কথা, আসলে যাবার ইচ্ছা নেই। যাচ্ছেন তো? তা যাচ্ছেন। নাজমুল চাচার সঙ্গে দেখা করতে গেলাম। নাজমুল চাচা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন, যেন আমি তার হারিয়ে যাওয়া একটি মেয়ে, কোনোদিন পাশে ফিরে পাবেন ভাবেননি। হঠাৎ ফিরে পেয়েছেন। তার কাণ্ড দেখে দরজার পাশে দাঁড়িয়ে নীলু হাসতে লাগলো। চাচা রাগী গলায় ধমক দিয়ে বলল, হাসছিস কেন? নীলু মুখ টিপে বলল, এমনি হাসছি। কাঁদলে দোষ নেই, হাসলেই দোষ। তুই নিচে যা তো নীলু। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু বিলু ভেবে যাকে জড়িয়ে ধরে কাঁদা হচ্ছে সে কিন্তু বিলু না, আমি বিলু। নাজমুল চাচা হকচকিয়ে গেলেন, তীক্ষ্ণ চোখে তাকাতে লাগলেন। তার মনে সন্দেহ ঢুকে গেল। তুই কে?
নীলু না বিলু? আমি বিলু। সত্যি করে বল। সত্যি বলছি। না তুই নীলু, বড় ফাজিল হয়েছিস, যা বিলুকে পাঠিয়ে দে। আমি হাসতে হাসতে নিচে নেমে গেলাম। বাড়িতে এসে বড়ই ভাল লাগছে। দোতলার নতুন ভাড়াটের সঙ্গেও দেখা হলো। নীলু বলছিল না কিশোরে কথা বলেন। কোথায় কি, দিব্যি ভালো মানুষের মতো কথাবার্তা। নীলুটা এমন বানাতে পারে। ভদ্রমহিলাকে আমার বেশ পছন্দ হলো, তবে একটু বেশি কথা বলেন। আমার সঙ্গে 2-3 মিনিট কথা বলল, এর মধ্যে হড়বড় করে 100 ঘন্টা কথা বলে ফেললেন। তবে যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোর প্যাচ থাকে না, এটা খুব সত্যি। বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয়। সমস্ত দিন আমি অন্য ধরনের ভালো লাগা নিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দুপুরে নীলু আমাকে বাগানে নিয়ে গেল। পেয়ারা গাছে নাকি ডাসা পেয়ারা হয়েছে, খুব মিষ্টি। বাগান পরিষ্কার করেছে কে? দোতলার ওই ভদ্রমহিলা করিয়েছেন। এখন ভালো লাগছে না? চমৎকার লাগছে। ওই ভদ্রমহিলা আর তার হাজব্যান্ড প্রায়ই সন্ধ্যাবেলা বাগানে বসে চা খান। একদিন দেখি হাত ধরাধরি করে হাঁটছেন, খুব রোমান্টিক। আমি ঘাসের উপর বসতে বসতে বললাম, তোর রকিব ভাই আর চিঠি ফিটি লেখে না? নীলু লাল হয়ে বলল, লেখে মাঝে মাঝে। কি লেখেন? এই সব আজে বাজে, তেমন কিছু না। তুই নিশ্চয়ই খুব লিখিস। নীলু জবাব দিল না। কি রে, লিখিস না তুই? লিখি মাঝে মাঝে। তুই কি লিখিস নীলু? নীলু চুপ করে রইল। বল না। যা মনে আসে তাই লিখি। বাবার কথা লিখি, মার কথা লিখি, তোর কথা লিখি, সেতারার কথা লিখি, সবার কথা লিখি। লিখতে খুব ভাল লাগে। আমি একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে হালকা স্বরে বললাম, তোদের বিয়ে হলে বেশ মানাবে। দুজনেই চিঠি লেখার ওস্তাদ। নীল অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। হয়তো তার চোখে পানি আসছে, চাচ্ছে না আমি দেখে ফেলি। 13। সন্ধেবেলা আমরা 3 বোন নদীর পাড়ে হাঁটতে গেলাম। মা যখন ছিলেন তখন আমরা প্রায় হাঁটতে আসতাম। প্রায় মাইলখানেক হাঁটা হয়ে যেত। এক সময় ক্লান্তিতে পা ভারী হয়ে আসতো, তবু মায়ের হাঁটার শেষ নেই। নীলু বলতো, আর পারবো না, ক্ষমা চাই, আমি এখানে বসে থাকবো, তোমরা যাও। মা বলতেন, অল্প কিছু দূর যাব, সামনেই নদীটা খুব সুন্দর। একই রকম নদী, একই দৃশ্য দুই পাশে, তবু কিছু জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ কণ্ঠে তিনি বলতেন, আহ কি সুন্দর। তেমন বিশেষ সৌন্দর্যের কিছু আমরা দেখতে পেতাম না, কিন্তু মার মুগ্ধ ভাব আমাদেরকেও স্পর্শ করত। নীলু হাই তুলে বলতো, মন্দ না, ভালোই। মা চলে যাওয়ার পর আমরা নদীর কাছে আসিনি। না, কথাটা ঠিক হলো না। বাবার সঙ্গে এসেছিলাম একদিন, গত শীতের আগের শীতে। বাবার হঠাৎ শখ হলো আমাদের নিয়ে বেড়াবেন। খুব উৎসাহের সঙ্গে বললেন, ফ্লাস্কে করে চা নিয়ে যাব, নদীর পাড়ে বসে চা খাবো। কি বলিস? আমরা কেউ তেমন উৎসাহ দেখালাম না, শুধু সেতারা খুব উৎসাহ দেখাতে লাগলো। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে আমরা বেড়াতে বের হলাম। বাবার কাঁধে ফ্লাস্ক, আমরা 3 বোন হাত ধরাধরি করে তার পিছু পিছু হাঁটছি। কুয়াশায় চারিদিক ঢাকা, দেখার মতো কিছুই নেই। নদীটিও শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বাবার উৎসাহ মিইয়ে এসেছে। মৃদুস্বরে বললেন, ফিরে যাবি নাকি? নীলু বলল, কোথাও বসে চা শেষ করি, এত কষ্ট করে ফ্লাস্কটা আনলে। কিন্তু কোথাও বসার মতো জায়গা পাওয়া গেল না, সব শিশিরে ভিজে আছে। বাবা অত্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন। সেই আমাদের শেষবারের মতো যাওয়া। বাবা সুস্থ থাকলে বাবাকে নিয়ে আসা যেত। তিনি আমাদের 3 বোনকে বেরুতে দেখে আগ্রহ নিয়ে বলেছিলেন, কোথায় যাচ্ছিস তোরা? সে তারা বলেছে, নদীর পাড়ে হাঁটতে যাচ্ছি বাবা। তিনি ছোট নিঃশ্বাস ফেলে বললেন, ভালো, খুব ভালো। বেশিক্ষণ থাকবো না বাবা, যাবো আর আসবো। যতক্ষণ ইচ্ছা থাকিস মা, আমার জন্য ভাবতে হবে না, আমি ভালোই আছি, খুব ভালো। আমরা হাঁটছি নিঃশব্দে। অনেকেই কৌতূহলিত হয়ে তাকাচ্ছে আমার দিকে। 2-1 বুড়ো মতো লোক সেতারাকে জিজ্ঞেস করলেন, ভালো আছো? নীলু বলল, সেতারাকে সবাই চেনে। ইস, আগে যদি মন দিয়ে গানটা শিখতাম। আমরা হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে চলে এলাম প্রায়। সেখানে প্রকাণ্ড একটা ঝাঁকড়া রেন্টি গাছ, তার শিকড় নেমে গেছে নদীর দিকে। কয়েকজন কলেজের ছেলেটেলে হবে গাছের গুড়ির উপর বসে সিগারেট টানছিল। ওরা আমাদের দেখেই উঠে দাঁড়ালো। একজন এগিয়ে এসে বলল, আপনারা বসবেন? না, বসুন না একটু আমাদের সঙ্গে, বসুন। সেতারা বলল, কিন্তু আপনারা গান গাইতে বলতে পারবেন না। সবকটি ছেলে একসঙ্গে হেসে উঠল। আমরা 3 বোন পাশাপাশি বসলাম। ছেলেগুলো বসলো আমাদের সামনে। নীলু বলল, আপনারা রোজ এখানে আসেন? জায়গাটা খুব সুন্দর। ছেলেগুলি কোনো উত্তর দিল না। সেতারা বলল, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাওয়া দরকার। আমরা আপনাদের পৌঁছে দেব। আমরা উত্তর দিঘির পাশ দিয়েই রোজ যাই। আমরা বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। ছেলেগুলি সেতারাকে গান গাইতে বলল না, কিন্তু সেতারা নিজ থেকেই গুনগুন করতে শুরু করলো। খোলা মাঠ, অদূরেই শীর্ণকায় ব্রহ্মপুত্র। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা ডানা ঝাপটাচ্ছে গাছে গাছে। এর মধ্যে সেতারার কিন্নর কণ্ঠ চারিদিকে ছড়িয়ে পড়ল। চাহিতে যেমন আগের দিনে, তেমনি মনির মোদির চোখে চাহিও।
যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও না ছল। আমাদের 3 বোনের চোখ ভিজে উঠল। আমরা কতগুলি অপরিচিত ছেলেকে সামনে বসিয়ে কাঁদতে শুরু করলাম। কাদার মতো গভীর তো কিছুই নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যকে স্পর্শ করে। ছেলেগুলি দেখলাম একে একে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছে। পুরুষরা তাদের চোখের জল মেয়েদের দেখাতে চায় না। একটা ছেলে কোমল স্বরে বলল, আর একটা গাইবেন? কোনো এক অলৌকিক জগৎ থেকে সেতারার গান আসে। বুকের মধ্যে প্রচণ্ড কষ্ট নিয়ে শুনলাম সে গাইছে, নহে নহে প্রিয় এ নহে আখি জল। ক্রমেই সন্ধ্যা মিলিয়ে এলো। ব্রহ্মপুত্রের ওপার দিয়ে উড়ে আসতে লাগলো শীতল হাওয়া। অন্ধকার ঝোপগুলিতে চিকমিক করতে লাগলো জোনাকি। ছেলেগুলি আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। সেতারা বলল, ভেতরে আসবেন? জি না, জি না। কিন্তু ওরাও চলে গেল না। গেটের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রইল চুপচাপ। একজন মৃদুস্বরে বলল, আপনার বাবার শরীর কি এখন ভালো? নীলু বলল, একটু ভালো, কিন্তু বাবার শরীর ভালো নয়। আমি জানি বাবা মারা যাবেন খুব শিগগিরই। মৃত্যু টের পাওয়া যায়। তার পদশব্দ ক্ষীণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। বাবা মারা যাওয়ার পরপরই আমরা একা হয়ে যাব। কেউ কি তখন এগিয়ে আসবে আমাদের কাছে? এক মুখ দাড়িগোফ নিয়ে রাকিব ভাই হাসি মুখে বলবেন, কে বিলু আর কে নিলু? গাঢ় ভালোবাসার সুবিশাল বাহু প্রসারিত করবেন আমাদের দিকে? হয়তো করবেন, হয়তো করবেন না। এখন এখানে কিছুই নিশ্চিত করে বলা যায় না। 14। বসবার ঘরে বাতি জ্বলছিল। আমরা ঘরে ঢুকতেই দেখলাম আমাদের লাল রঙের সোফায় মা বসে আছেন। কেমন অদ্ভুত একটা শান্ত বিষণ্ণ ভঙ্গি। মা মাথা নিচু করে বললেন, তোমাদের বাবাকে দেখতে এলাম। নাজমুল সাহেব টেলিগ্রাম করেছিলেন। মার পরনে সাদার উপর একটা নীল নকশার শাড়ি, মাথার আঁচল দিয়ে চুপচাপ বসে আছেন। বয়সের ছাপ পড়েছে চোখে মুখে, কপালের কাছে একগোছা রূপালি চুল। তবুও কি চমৎকারই না লাগছে তাকে। মা বললেন, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিলাম না। মা আমাদের তুমি করে বলতেন না তুই করে বলতেন, কিছুই মনে পড়ল না। সবাই অনেক বড় হয়ে গেছে এবং সুন্দর হয়েছে সবাই। বসো, কথা বলি তোমাদের সঙ্গে। আমরা বসলাম। মা বললেন, তোমরা নাকি নদীর পাড়ে গিয়েছিলে? আমরা সেই কথার জবাব দিলাম না। মা থেমে থেমে বললেন, কয়েকদিন আগে সেতারার গান শুনলাম রেডিওতে। বিশ্বাসই হয়নি আমার একটি মেয়ে এত সুন্দর গান গায়। সেতারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, কিছু একটা দেখতে চেষ্টা করছে মার মধ্যে। নিজের মনের ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে হয়তো। মা, তুমি খুব নাম করবে, দেশের মানুষের ভালোবাসা তুমি পাবে। এখনই অবশ্য পেয়েছ, আরও পাবে। নীলু বলল, আপনি কখন এসেছেন? কিছুক্ষণ আগে এসেছি। বাবার সঙ্গে দেখা হয়েছে? মা ইতস্তত করে বললেন, না। যান, বাবার কাছে যান, উনি আপনার জন্য খুব ব্যস্ত হয়ে আছেন। মা নড়লেন না, বসে রইলেন। আমি বললাম, আসুন, আপনাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। বাবার ঘরে ঢোকা মাত্র বাবা তার অভ্যাস মতো বলে ফেললেন, কে রেনু? মা দরজার পাশে থমকে দাঁড়ালেন। বাবা বললেন, ভালো আছো রেনু? 15। সেই রাতেই বাবার অসুখ বেড়ে গেল। বুকে হাত দিয়ে বহু কষ্টে টেনে টেনে শ্বাস নিতে থাকলেন। কথাবার্তা জড়িয়ে গেল। তবু কোনো একটি শব্দ হতেই মাথা তুলে বলতে লাগলেন, কে রেনু? মা তার এত পাশে দাঁড়িয়ে কিন্তু তাকে চিনতে পারলেন না। আমি চলে এলাম আমার ঘরে। নীলুর বিছানার উপর দেখে একটি নীল খাম পড়ে আছে। রকিব ভাইয়ের লেখা চিঠি নিশ্চয়ই। নীলু হয়তো আজই পেয়েছে, রেখে দিয়েছে গভীর রাতে একা একা পড়ার জন্য। চারিদিকে শুনশান নীরবতা। আমি বসে আছি চুপচাপ। আমার পাশেই ভালোবাসার একটা নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম। ঠিক তখনই নিচ থেকে একটি তীব্র তীক্ষ্ণ কান্নার স্বর ভেসে এলো। মা কাঁদছেন।